ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ করল বিক্ষোভকারীরা। নিজ দেশে তোপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করা হয়েছে। শুভেন্দু অধিকারীকে জুতা পেটা করে মমতা। এদিকে এবার মুসলিমদের তুপের বুকে পড়েছে শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি নিজ হাতে শুভেন্দুকে গণধুলাই করছে। নরেন্দ্র মোদীও বিপদে পড়েছে। আজকে ভারতের জনসাধারণ রাজপথে অ্যাকশন নিচ্ছে। পশু বলি সংক্রান্ত রাজ্যের নির্দেশিকায় কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। এই সম্পর্কিত 11টি মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে। সাংবাদিকদের সামনে খুব বেশি দেখা যাচ্ছে না মোদীকে। আগের মতো সাংবাদিকদের সাথে কথাও বলছেন না নরেন্দ্র মোদী। নিজেকে অনেকটাই আড়াল করে চলছেন মোদী। ধারণা করা হচ্ছে নরেন্দ্র মোদী তার পতনের শেষ প্রান্ত চলে এসেছে, তাই এখন নিরাপদ আশ্রয় করছেন নরেন্দ্র মোদী। নির্বাচনে হেরে গিয়ে এবার মোক্ষম চাল চেলে দিলেন মমতা ব্যানার্জি, যার কারণে এবার ফেসে যাচ্ছে শুভেন্দু অধিকারী সহ নরেন্দ্র মোদীর দল বিজেপি। সম্প্রতি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা বিজেপি সরকার এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসন রাজ্যের গবাদি পশু জবাইয়ের উপর এক কড়া এবং বিতর্কিত নিয়ম আরোপ করেছে। বলা হচ্ছে 1950 সালের পুরনো একটি পশু আইনের কথা উল্লেখ করে এই নতুন নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। এইভাবেই ভারতের সাধারণ জনগণ সহ নেতাকর্মীরা গলা ফাটিয়ে আওয়াজ তুলছে। আজকে আবার দেখতে পারি মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা করে প্রকাশ্যে এবং গরু কুরবানির বিষয়ে অনেক অ্যাকশন নিচ্ছে মমতা ব্যানার্জির দল। মুসলিমদের পাশে দাঁড়ায় সরাসরি, এমনকি সে ধর্ম পরিবর্তন করার একটা সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি। দর্শক শ্রোতা, মুসলিমদের গরু কুরবানির বিষয়ে নিষেধাজ্ঞা দিয়ে সবচেয়ে বড় ভুল করেছে শুভেন্দু অধিকারী। এইটা এখন এক এক করে প্রমাণিত হচ্ছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর অবস্থা এবং নরেন্দ্র মোদী ও বিপদে পড়ে সবকিছুই দেখানোর চেষ্টা করব এই একটি ভিডিওর মাধ্যমে। পশু বলি সংক্রান্ত রাজ্যের নির্দেশিকায় কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই সম্পর্কিত 11টি মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে। কয়েকটি মামলা ছাড়া কার্যত সব মামলাই খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন বকরি ঈদের জন্য ছাড় দেওয়ার বিষয়টিও রাজ্যের উপরেই ছেড়ে দিয়েছে কোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ আসন্ন ধর্মীয় অনুষ্ঠানের কথা বিবেচনা করে পশু বলিতে কোনো ছাড়পত্র দেওয়া হবে কিনা সেই বিষয়ে আগামী 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেবে রাজ্য। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ কোর্টের 2018 সালের নির্দেশ ও 1950 সালের আইন অনুযায়ী পশু বলি সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্য। সেক্ষেত্রে কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার প্রয়োজনীয়তা নেই। তবে যে নির্দেশের বিরুদ্ধে মামলা তার সাংবিধানিক বৈধতা পরবর্তীকালে খতিয়ে দেখবে কোর্ট। গরু মোষ কুরবানির পর্যাপ্ত পরিকাঠামো রাজ্যে আছে কিনা বিবেচনা করে দেখতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশ জানিয়েছে 1950 সালের পশু নিধন আইন অনুযায়ী শংসাপত্র প্রদান ও গরু কুরবানি যাতে করা সম্ভব হয় তার জন্য পর্যাপ্ত পরিকাঠামোর ব্যবস্থা দ্রুত রাজ্য করে দিতে পারবে বলে আশা ব্যক্ত করেছে আদালত। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। বকরি ঈদে গরু হত্যা বা গরু কুরবানি দেওয়া ইসলাম ধর্মের রীতি নয় এবং তা আবশ্যক নয় বলে নির্দেশে জানালো কলকাতা হাইকোর্ট। পাশাপাশি প্রকাশ্য স্থানে বলি দেওয়াও সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশে তা আইনত নিষিদ্ধ বলেই উল্লেখ করা হয়েছে। তবে কলকাতা হাইকোর্টে নতুন রাজ্য সরকার 15ই মে আসন্ন ঈদের আগে যে বিজ্ঞপ্তি জারি করেছে 1950 সালের পশু নিধন আইনের 12 ধারা উল্লেখ করে, সেই বিষয়টি যাতে আসন্ন বা 27-28 তারিখে যে বকরি ঈদ রয়েছে সেই ঈদে যাতে গো হত্যা বা গরু জবাই করার বিষয়ে ছাড় দেওয়া হয় 24 ঘন্টার মধ্যে সেই বিষয়ে বিবেচনা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ। আমরা জানি যে গত 15ই মে রাজ্য সরকার আসন্ন ঈদের আগে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে কোথায় কোথায় কিভাবে গো হত্যা গরু মোষ জবাই করা যাবে ঈদ উপলক্ষে। সেই নির্দেশিকার বিরুদ্ধে বা সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মোট 11টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে বেশ কিছু মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বেশ কিছু মামলায় সাংবিধানিক প্রশ্ন জড়িত রয়েছে বলে প্রধান বিচারপতি উল্লেখ করেছেন। সেই বিষয়ে পরবর্তীতে সব পক্ষের হলফনামার পরিপ্রেক্ষিতে বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা যেতে পারে। তবে আপাতত রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তিতে কোনো রকম হস্তক্ষেপ করছে না আদালত। কিন্তু রাজ্যের এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যে মামলাগুলো দায়ের করা হয়েছে এবং সেই মামলায় যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে 1950 সালের পশু নিধন আইনের 12 নম্বর ধারায় যা উল্লেখ করা হয়েছে সেই অনুযায়ী
রাজ্যে কি পর্যাপ্ত পরিকাঠামো আছে, পর্যাপ্ত কসাইখানা রয়েছে? পাশাপাশি বিজ্ঞপ্তিতে 1950 সালের আইনের বিজ্ঞপ্তিতে শুধুমাত্র পুরো এলাকা কলকাতা এবং কালিম্পং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি প্রযোজ্য বলে উল্লেখ করা হয়েছিল। ফলে পঞ্চায়েতগুলোতে এমনকি এই আইন ইমপ্লিমেন্টই করা হয়নি। সেই পরিপ্রেক্ষিতে এবং আসন্ন ঈদের পরিপ্রেক্ষিতে যাতে রাজ্য সরকার যথেষ্ট পরিকাঠামো তৈরি করতে পারে সেই আশা যেমন ব্যক্ত করেছে কলকাতা হাইকোর্ট, একই সঙ্গে আসন্ন ঈদে এই বিষয়ে রাজ্য সরকার ছাড় দেবে কিনা 24 ঘন্টার মধ্যে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে আদেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। প্রসঙ্গত রাজ্য 15 তারিখ যে বিজ্ঞপ্তি জারি করে সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যে মামলা দায়ের হয়েছিল সেখানে একাধিক মামলায় উল্লেখ করা হয় যে 1950 সালের পশু নিধন আইনের 12 নম্বর ধারা অনুযায়ী যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেটি সুদীর্ঘকাল আগে, সেই সময় ভারতীয় সমাজ ব্যবস্থা অনেকটাই কৃষি নির্ভর ছিল। সেই সময় গরুকে কৃষিকাজে ব্যবহার করা হতো অনেক বেশি, পাশাপাশি দুধের উৎপাদন যাতে না কমে সেই দিকে তাকিয়ে এই আইন আনা হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে কৃষিকাজে গরু তেমন ব্যবহারই হয় না, আর দুধ উৎপাদনের ক্ষেত্রে দেখা যায় যে 3-4 বছর পর্যন্ত গরুকে দুধ উৎপাদনের কাজে লাগানো যায়। बंगाल की जीत के साथ माने काका बाड़ी जाएगा। রাজনীতির দাবানল কখন যে কোথায় কিভাবে ছড়িয়ে পড়ে তা আগে থেকে অনুমান করা বড়ই কঠিন। আর ঠিক সেই রাজনীতির ছবিকরণের সাথে যদি ধর্ম আর অর্থনীতি একসঙ্গে মিশে যায় তবে তার ফল যে কতটা ভয়াবহ হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ এখন বর্তমান ভারত। পশ্চিমবঙ্গের কোরবানির পশুর হাটে সম্প্রতি যে নীরব অর্থনৈতিক আগুন লেগেছে তার উত্তাপ এবার সীমানা পেরিয়ে গিয়ে পড়েছে হাজার হাজার কিলোমিটার দূরের শহর হায়দ্রাবাদে। ঈদুল আজহাকে সামনে রেখে সারা ভারতে এখন রাজনীতি আর ধর্মের অর্থনীতির এক অদ্ভুত এবং চরম স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। একদিকে প্রকাশ্যে পশু কোরবানি এবং পশু বলি নিয়ন্ত্রণের নামে রাজ্য সরকারের কড়া এবং বিতর্কিত অবস্থান, আর অন্যদিকে রাজপথে নেমে কোনো রকম সংঘাত বা দাঙ্গায় না জড়িয়ে চরম বুদ্ধিমত্তার সাথে মুসলিমদের এক অভিনব নীরব কৌশল। আর এই দুই পক্ষের রাজনৈতিক ও কৌশলগত লড়াইয়ের মাঝে পড়ে এখন রীতিমতো দিশেহারা এবং সর্বশান্ত হওয়ার অবস্থা প্রান্তিক খামারিদের। পরিস্থিতি এখন এমন এক ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে যে পশ্চিমবঙ্গের মুসলিমদের এই মাস্টার স্ট্রোক কৌশলকে হাতিয়ার করে এবার খোদ হায়দ্রাবাদেও ডাক দেওয়া হয়েছে এক বিশাল অর্থনৈতিক বয়কটের। আর এই বয়কটের ডাক দিয়েছেন স্বয়ং হায়দ্রাবাদের প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ জাফর পাশা। কিন্তু কি এমন ঘটেছে পশ্চিমবঙ্গে যার কারণে পুরো দেশের নজর এখন সেদিকে? কেন 1950 সালের একটি অতি পুরনো আইনকে নতুন করে ধুলো ঝেড়ে সামনে আনা হলো? আর কেনই বা এই উৎসবের আনন্দ বাদ দিয়ে হাজার হাজার হিন্দু ব্যবসায়ী আজ আক্ষরিক অর্থে পথে বসার উপক্রম হয়েছে? দেশ নিউজ 24-এর আজকের এই এক্সক্লুসিভ প্রতিবেদনে আমরা রাজনীতির এই অত্যন্ত জটিল এবং রোমাঞ্চকর সমীকরণই উন্মোচন করব। পুরো ঘটনা গভীরভাবে বুঝতে হলে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুটা পশ্চিমবঙ্গ থেকে। সম্প্রতি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা বিজেপি সরকার এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসন রাজ্যের গবাদি পশু জবাইয়ের উপর এক কড়া এবং বিতর্কিত নিয়ম আরোপ করেছে। বলা হচ্ছে 1950 সালের পুরনো একটি পশু আইনের কথা উল্লেখ করে এই নতুন নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী কোরবানির হাটে বা সাধারণ বিক্রির জন্য কোনো সুস্থ গবাদি পশু কেনাবেচা করা যাবে না। পশু বিক্রি করতে হলে রীতিমতো পঞ্চায়েত বা পৌরসভা থেকে সুস্থতার সার্টিফিকেট জোগাড় করে আনতে হবে। তবে সবচেয়ে হাস্যকর এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বিষয়টি হলো নিয়মে খুব পরিষ্কার করে বলা হয়েছে 14 বছরের বেশি একেবারে বয়সী, অক্ষম, পঙ্গু বা রোগাটে পশু ছাড়া অন্য কোনো সুস্থ পশু কেনাবেচা সম্পূর্ণ নিষেধ। কিন্তু ইসলামী শরীয়ত অনুযায়ী কোরবানির পশু হতে হয় একদম সুস্থ, সবল আর নিখুঁত। তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনে যেহেতু মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা, ঠিক তার আগে এমন করা পদক্ষেপের পেছনে একটি বড় রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। অনেকেই মনে করছেন কোরবানির হাটে মুসলিমদের কোণঠাসা করা এবং তাদের ধর্মীয় উৎসবকে সীমিত করা রাজনৈতিক ফায়দা লোটার জন্যই হয়তো এমন চাল চেলেছে মোদির দলটি। কিন্তু বাংলার মুসলমানরা এবার যে পাল্টা চাল চেলেছেন তা গেরুয়া শিবিরের বাঘা বাঘা নেতারা হয়তো ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি। সরকারি এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাস্তায় নেমে কোনো সংঘাত, ভাঙচুর বা আন্দোলনে যাননি তারা, বরং তারা বেছে নিয়েছে এক নীরব অথচ চরম প্রভাবশালী অর্থনৈতিক বয়কটের পথ। প্রশাসনের সাথে অহিত ঝামেলা আর আইনি জটিলতা এড়াতে পশ্চিমবঙ্গের মুসলিমরা এবার গরু ও মহিষ কেনা থেকে কার্যত পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছেন। এর বদলে তারা এবার পুরোপুরি ঝুঁকেছেন ছাগল, ভেড়া সহ অন্যান্য হালাল পশু কোরবানির দিকে। কোনো স্লোগান নেই, কোনো মিছিল নেই, কিন্তু হাটের পর হাট নীরব বয়কট করে তারা বুঝিয়ে দিয়েছেন অর্থনৈতিক আঘাত কতটা তীব্র হতে পারে। আর মুসলিমদের এই কৌশলগত পরিবর্তনের ফলে ঘটে গেছে আসল বিপত্তি। অতি চালাকের ফল যে কতটা ভয়াবহ হতে পারে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলার গ্রামীণ অর্থনীতি। যে মুসলিমদের উৎসব সীমিত করার জন্য এই নিয়ম করা হয়েছিল তারা তো ঠিকই বিকল্প
ব্যবস্থা করে নিয়েছেন, কিন্তু মাঝখান থেকে পথে বসতে চলেছেন রাজ্যের লাখ লাখ সাধারণ গরু ব্যবসায়ী ও খামারি। বাস্তব সত্যটি হলো, এই রাজ্যে যারা সারা বছর হাড় ভাঙা খাটুনি খেটে নিজের সন্তানের মতো যত্ন করে কোরবানির হাটে বিক্রির জন্য গরু বড় করেন, তাদের একটি বিশাল অংশই হিন্দু ধর্মাবলম্বী। ব্যাংক বা মহাজনের কাছ থেকে চড়া সুদের ঋণ নিয়ে তারা আশায় বুক বেঁধেছিলেন যে ঈদের সময় গরু বিক্রি করে তারা সারা বছরের ধার দেনা শোধ করবেন, ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাবেন। কিন্তু আজ হাটে ক্রেতা নেই, মুসলিমরা গরু কিনছেন না। ফলে এই হিন্দু ব্যবসায়ীরা আজ চরম আর্থিক অনিশ্চয়তায় পড়ে হাটে বসে হাহাকার করছেন। ধর্ম আর রাজনীতির এই নোংরা খেলায় আজ খোদ হিন্দু খামারিদের পেটেই সবচেয়ে বড় লাথিটা পড়েছে। মহাজনের ঋণ কিভাবে শোধ হবে সেই চিন্তায় আজ তাদের রাতের ঘুম উড়ে গেছে। আর পশ্চিমবঙ্গের এই নীরব কিন্তু চরম সফল বয়কটের খবর খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। ঠিক এই সুযোগটিকে কাজে লাগিয়েছেন হায়দ্রাবাদের প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ জাফর পাশা। পশ্চিমবঙ্গের এই ঘটনাকে সারা ভারতের মুসলিমদের জন্য এক মাস্টার ক্লাস হিসেবে তুলে ধরেছেন তিনি। আমি কথা দিয়ে যাচ্ছি, কেন্দ্রের অপদার্থ ভীতু সরকার অবশ্যই আইনকে বাতিল করতে বাধ্য হবে 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 চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি হবে। সেখানে বড় বড় কোম্পানি আছে, যে কোম্পানির মালিক সব অমুসলিম, সেখানে গোহত্যা হলে সেখানে সমস্যা হয় না। মুসলমান, তোমার ঘরে গরুর গোশত আছে কি নাই পরের কথা, তোমাকে গোহত্যার নামে গো ভক্তরা বারবার হত্যা করছে এই ভারতে। 14 দিন 15 দিন ধরে রোড বন্ধ করে গান বাজনা হয়, সেখানে সমস্যাকে আপত্তি করে না। আপনার 5 মিনিটের আজানের বিরুদ্ধে অনেক বড় বড় সেলিব্রিটিরা নানা রকম বিবৃতি দেয় না। পুলিশের বুলেটের গুলি দেখলে হবে না, কামান দেখলে হবে না, কোন সরকার বলবে যে আমি বিরোধী হয়ে যাব ওটা দেখলে হবে না। তোমাকে দেখতে হবে তোমার সৃষ্টিকর্তা যাতে রাজি, তোমাকে সেই পথে চললেও হবে, পুলিশের লাঠি চললেও হবে, গুলি চললেও হবে, বোম চললেও হবে। একদিনই আন্দোলন যদি আমরা বন্ধ করব না, চালিয়ে যাব, তাতে আমাদেরকে রাস্তায় খেতে হবে, রাস্তায় ঘুমোতে হবে, রাস্তায় বসে থাকতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, কেন্দ্রের অপদার্থ ভীতু সরকার অবশ্যই আইনকে বাতিল করতে বাধ্য হবে 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 চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি হবে। জাগো, ঘুমিয়ে থেকো না, কেন আমাদের পেছনে বিরাট বড় ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের মূল কথা হলো দুটো, ভারতে ইসলাম রাখবো না, আর ভারতে মুসলমানরা যদি থাকে ইসলাম ছাড়া থাকতে হবে। আপনারা কি থাকতে রাজি আছেন ইসলাম ছাড়া? আপনাদের তো সেদিকে নিয়ে চলে গেছে, আপনাদেরকে সে জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। 14 দিন 15 দিন ধরে রোড বন্ধ করে গান বাজনা হয়, সেখানে সমস্যাকে আপত্তি করে না। আপনার 5 মিনিটের আজানের বিরুদ্ধে অনেক বড় বড় সেলিব্রিটিরা নানা রকম বিবৃতি দেয় না। আপনি তো সেদিকে চলে গেছে। সব থেকে বেশি গরুর গোশত এই ভারতবর্ষ থেকে বিদেশে সাপ্লাই হচ্ছে, সেখানে বড় বড় কোম্পানি আছে, যে কোম্পানির মালিক সব অমুসলিম, সেখানে গোহত্যা হলে সেখানে সমস্যা হয় না। মুসলমান, তোমার ঘরে গরুর গোশত আছে কি নাই পরের কথা, তোমাকে গোহত্যার নামে গো ভক্তরা বারবার হত্যা করছে এই ভারতে। তুমি কি বুঝতে পারছো না? আজকে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো, তোমার বাড়াইপুরেতে তোমার মসজিদের মধ্যে ঢুকে তোমার মসজিদের ইমামের জায়গায় প্রসাদ করা হচ্ছে, তাকে পরের দিন জামিন করে ছেড়ে দেওয়া হচ্ছে। তুমি কি এখনো বুঝতে পারছো না? তোমার ভারতবর্ষের এই বনগাঁ আকাইপুরে রেল স্টেশনে দুজন অমুসলিম ভারতের কি বলে পাকিস্তানের পতাকা বেঁধে মুসলমানদের ঘরে ফাঁসাবার চক্রান্ত করেছিল, হাতে নাতে ধরা পড়লো, তাদেরকে পরের দিন জামিন হয়ে গেল। তাদেরকে আবার কেন্দ্র সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। তুমি কি বুঝতে পারছো না যে তোমাদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে এই দেশে পুরস্কৃত করা হবে, যারা তোমাদের পক্ষে দাঁড়াবে তাদেরকে এই দেশে বিভিন্ন মিথ্যা কেসে ভরে দেওয়া হবে, আর যারা তোমাদেরকে হত্যা করবে তাদেরকে রাজস্থানের মতো জায়গায় যে আফরাজুলকে হত্যা করেছিল তাকে এমএলএ টিকিট দেওয়া হয়েছিল। তোমরা কি বুঝতে পারছো না?
আমরা তো এই 10 বছর ধরে জাগাচ্ছি। বড় দুঃখ হচ্ছে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা মোদির বিভিন্ন অবস্থা এবং ভারতের রাজনীতির প্রেক্ষাপটে গরু কুরবানির বিষয়ে যে অসংখ্য নিউজ হয়ে গেছে, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।